যা ইচ্ছা দেখেন, সবই তো পুরোটাই। আচ্ছা দেখেন, আমরা কেন কয়েকটা ব্যাচ একসাথে করছি, তার কারণ আপনারা দেখতেছেন ভালো করে, তাই না? যে আমরা বলতেছি যে আপনাদের ক্লাস করাটা ইম্পর্টেন্ট, আর আপনারা ভাবতেছেন যে ক্লাস না করে জাস্ট ইয়ে করলে, তাই না? ফোর্থ সেমিস্টার, ঠিক আছে? তাহলে আমরা যদি ফোর্থ সেমিস্টারের কথা বলি, ফোর্থ সেমিস্টারে আমাদের কি টপিকস মূলত একটাই, প্যাথোলজি মেইনলি, হ্যাঁ? প্যাথোলজি, তার সাথে একটা জিনিস সবসময় অ্যাড থাকবে, সেটা হচ্ছে কি মেডিসিনের একটা পার্ট। মেডিসিনের ফার্স্ট পার্টটা আমরা বা একটা পার্ট আমরা কি করব, এটার সাথে যোগ রাখবো। যে মেডিসিন করবো প্যাথোলজির সাথে যে মেডিসিনগুলো রিলেটেড ওগুলো করবো। প্যাথোলজির সাথে মেডিসিন যেগুলো আমাদের কাজে লাগবে, ওগুলো করবো, মানে অ্যান্টিবায়োটিক থাকবে। মানে একসাথে করবো না, আগে প্যাথোলজি শেষ করে ওটা মেডিসিনে করবো। দেখি এটা সুবিধার মতো করে করবো আমরা। মানে থার্ড সেমিস্টার যেরকম একদিকে টার্ম ছিল আর একদিকে ছিল মেডিসিন। হ্যাঁ, ওইখানে তো ডাবল ক্লাস করার সুযোগ ছিল, ওইখানে তো ডাবল ক্লাস করার সুযোগ পাচ্ছি না। মেডিসিনের বেসিক পার্টগুলো থাকবে, তো এটা আপনাদেরই বেশি কাজ করবে, একটা ক্লাসে বেশি কাজ না, আপনাদের দিব ওগুলো লিখে আনতে হবে, ঠিক আছে? প্যাথোলজিটা মূলত আমাদের ক্লাসের কাজ। দেখেন, আমরা কিন্তু ভাবছিলাম কি যে ফোর্থ সেমিস্টারে অ্যাটলিস্ট যারা করবে তারা প্রথম ক্লাসটাতে কি আসবে, কিন্তু যখন আপনারা বলছে যে করবে, অনেক ব্যাচে যারা অন্য ব্যাচ থেকে আসবে তারাও কি আজকে আসে না, তাই না? যারা 3 বছরের করছে ডাইরেক্ট প্রথম থেকেই ভর্তি, ঠিক আছে, তারাও কি আসে নাই। তার লাভ হয়েছে কি? সবাই কিন্তু জানে যে আজকে থেকে ক্লাস, সবাইকে ফোন করে জানিয়ে দেওয়া হয়েছে যে আজকে থেকে কি ক্লাস শুরু হচ্ছে। মুক্তি দিলে মনে আসে। এই যে আজকের ক্লাস দেখবে, ও আচ্ছা আজকে আবার আরেকের ইয়া ছিল যে অনেকে হয়তো পরীক্ষা দিছে, তাই না? আজকে ওই যে হ্যাঁ ফার্মাসিস্টের পরীক্ষাটা হয়েছে 61, পরীক্ষা দিয়ে হয়তো চিন্তা করছে আজকে আর না যায়। এই জায়গায় কি কেউ ছিল? আমাদের এখানে কেউ ছিল? এমনিতে বলছে আমাদের এখানে ছিল শান্ত কয়েকজন ছিল, আপনাদের এই ব্যাচের মনে হয় কেউ ছিল না, ইয়াও না ছিল না। আমাদের তো এটা সব 63-তম মধ্যে করছিল। 63-র মধ্যে করলো, অনেকের 62 আমরা দিয়ে দিয়েছি। আচ্ছা দেখেন, তাহলে ফোর্থ সেমিস্টারে আমাদের টপিকসটা কি? প্যাথোলজি এবং মেডিসিন। এখন বিষয়টা বুঝেন, প্যাথোলজি এবং মেডিসিন বলতেছি, এখানে প্যাথোলজি বলতে আসলে বোঝায় কি? রোগ, ঠিক আছে? প্যাথোলজি বলতে বোঝায়, প্যাথোলজির বাংলা যদি বলি আমরা, ঠিক আছে, রোগ নির্ণয় বিদ্যা, তাই না? প্যাথোলজির বাংলা কি বলি আমরা? রোগ নির্ণয় বিদ্যা, ঠিক আছে? চিকিৎসার সবচেয়ে ভাইটাল পয়েন্টটা কিন্তু রোগ নির্ণয়, তাই না? আপনি যদি চিকিৎসা করতে চান, আপনাকে খুব সিম্পলি মনে রাখতে হবে যে চিকিৎসা করতেছি কার? রোগের। তাহলে রোগটা যদি সঠিকভাবে নির্ণয় করা না যায়, আলটিমেট কি চিকিৎসা প্যাটার্ন ঠিক মতো আসবে না, ঠিক আছে? কারণ এক এক রোগের চিকিৎসা প্যাটার্ন কি এক এক রকম। তাহলে প্যাথোলজি হচ্ছে রোগ নির্ণয় বিদ্যা। এখন রোগ নির্ণয় বিদ্যার ক্ষেত্রে দুইটা জিনিস আমরা চিন্তা করতে পারি, একটা হচ্ছে সিম্পটোমেটিক, তাই না? সিমটমস, সাইন এন্ড সিমটম, তাই না? এটা আমরা পড়ে আসছি, প্রত্যেকটা রোগের কি আছে? কিছু লক্ষণ আছে, সাইন আছে, সিমটম আছে। এখন কথা হচ্ছে যে সাইন এবং সিমটম দিয়ে রোগ অনেক সময় কি দেখা যায় যে কনফার্ম একদম নিশ্চিত করে কি করা যায় না, নির্ণয় করা যায় না, ঠিক আছে? ওই সকল ক্ষেত্রে, সব রোগ না, কিছু রোগ, ওই সকল ক্ষেত্রে আমরা রোগ নির্ণয়ের জন্য ল্যাবের যে পরীক্ষাগুলো দেই, ওই পরীক্ষাগুলোর বিষয়বস্তু হচ্ছে কি প্যাথোলজির মূল বিষয়বস্তু। দেখেন, রোগ নির্ণয়ের টেস্টের জন্য প্যাথোলজিতে যে টেস্টগুলো দেখছি এগুলো এক জিনিস, আবার কি রেডিওলজিক্যাল কিছু টেস্ট আছে না, রেডিওলজি টেস্টগুলো কিন্তু প্যাথোলজিতে আসবে না। প্যাথোলজি বলতে সেই সকল টেস্টে আমরা বুঝবো যে টেস্টগুলো কি স্পেসিফিক ভাবে রিলেটেড টু কি বডি ফ্লুইড, ম্যাক্সিমামই কি রিলেটেড টু বডি ফ্লুইড, বডি পার্ট। বডি পার্ট বলতে কি সেল হতে পারে, টিস্যু হতে পারে, ব্লাড হতে পারে, কফ হতে পারে, তাই না? টিস্যু ফ্লুইড হতে পারে,
ইউরিন হতে পারে, স্টুল হতে পারে। এই জিনিসগুলো নিয়ে যদি আমরা কোনো রোগ নির্ণয়ের টেস্ট দিয়ে থাকি তাহলে ওগুলোকে আমরা কি বলবো? প্যাথোলজির পার্ট। ঠিক আছে, তাহলে এখানে আমরা প্যাথোলজিতে মূল যে বিষয়গুলো করব, কোন রোগে, হ্যাঁ, কোন রোগে কি কি টেস্ট দেওয়া হয়। যেমন সেকেন্ড সেমিস্টারে আমরা কি পড়ছি? কলেরা। তাহলে কলেরাতে কি কি টেস্ট দেওয়া যায়? গাউটি আর্থ্রাইটিস, তাই না? গাউটি আর্থ্রাইটিস। তাহলে গাউটি আর্থ্রাইটিস একটা রোগ। কথা হচ্ছে যে এই রোগে আমরা কি কি প্যাথোলজিক্যাল টেস্ট দিতে পারি বা কোন কোন প্যাথোলজিক্যাল টেস্টের মাধ্যমে আমরা গাউটি আর্থ্রাইটিস ডিটারমাইন করতে পারি। ঠিক আছে, একটা রোগীর লক্ষণ দেখে, সিম্পটম দেখে আমার সন্দেহ হচ্ছে কি যক্ষা হতে পারে। তাহলে কোন কোন টেস্ট দিয়ে আমি বলতে পারি কি রোগীর যক্ষা হয়েছে? সাইন এন্ড সিম্পটম হচ্ছে আমি পেশেন্টকে ফেস টু ফেস দেখে যেটা বাইর করতে পারছি না। হ্যাঁ, আপনি যদি সাইন সিম্পটম না জানেন, সাইন সিম্পটম না জানলে টেস্ট দিবেন কি? সাইন সিম্পটম দেখে আমি জেনে দিতে হবে। সাইন সিম্পটম দেখেই তো রোগ সম্পর্কে আমি ধারণা করব। সাইন সিম্পটম দেখেই তো আমার মনে হবে ম্যালেরিয়া, তখন আমি ম্যালেরিয়ার টেস্ট দিব। সাইন সিম্পটম দেখে আমার মনে হবে কি টাইফয়েড, তখন আমি কিসের টেস্ট দিব? টাইফয়েড টেস্ট দিব, ট্রিপল অ্যান্টিজেন টেস্ট দিব। তার মানে কি আমাকে মূল জিনিস যেটা দেখতে হবে কি সাইন সিম্পটম। কারণ সাইন সিম্পটম রোগী আপনাকে বলতেছে, রোগী কি বলবে যে আমার এই রোগ হয়েছে? না, সমস্যাগুলো বলবে। সমস্যাগুলো বলবে। আর এই সমস্যাগুলোর আলোকে একটা রোগ চিন্তা করে সেই রোগ নিশ্চিত হওয়ার জন্য আপনাকে কি করতে হবে? প্যাথোলজি টেস্ট দিতে হবে। তাহলে টেস্টগুলোর নাম জানতে হবে, টেস্টগুলোর নরমাল রেঞ্জ জানতে হবে। ঠিক আছে, ওকে। আপনি যদি একটা রোগ সুন্দর করে নির্ণয়, আর কি টেস্টগুলো পড়তে জানতে হবে। ঠিক আছে, একটা টেস্ট দেখলেন, এই টেস্টের রিপোর্ট দেখে কি কি টাইপের জিনিসগুলো তারা বলতে চাচ্ছে, এই জিনিসগুলো কি যতটুকু সম্ভব বোঝার চেষ্টা করতে হবে। এতটুকু ক্লিয়ার? তাহলে প্যাথোলজি ফোর্থ সেমিস্টার আমাদের মূল বিষয়বস্তু হচ্ছে কি রোগ নির্ণয়ের জন্য কি কি প্যাথোলজিক্যাল টেস্ট দেওয়া লাগে। ঠিক আছে, তাহলে রোগ শব্দটা কিন্তু বারবার আসতেছে, রোগ শব্দটা বারবার আসতেছে। তার মানে আপনাকে প্রায়র যে বিষয়টা খুব মানে ইম্পর্টেন্সই দিতে হবে, সেটার নাম কি? রোগ। রোগ যদি আপনি না পড়েন, রোগ যদি আপনি না জানেন, তাহলে কিন্তু কি আলটিমেট সব কিছুই ডাবল জিরো। রোগ না জানলে আপনি চিকিৎসা করতে পারবেন না, রোগ না জানলে আপনি টেস্ট দিতে পারবেন না, রোগ না জানলে কি আপনি মেডিসিন দিতে পারবেন না। রোগটা জানতে হবে। ঠিক আছে, আর রোগ জানার জন্য শর্ত কি? ভালো করে একটা রোগ সম্পর্কে ধারণা নিতে হলে আপনাকে অবশ্যই কি অ্যানাটমি ফিজিওলজি জানতে হবে। ঠিক আছে, আমরা যে বলি যে অ্যানাটমি ফিজিওলজি, হিমোগ্লোবিন, ধরেন হিমোগ্লোবিন টেস্ট দিচ্ছি, তাহলে হিমোগ্লোবিন শব্দটার সাথে আপনার পরিচয় থাকা লাগবে না? হিমোগ্লোবিন কি, হিমোগ্লোবিন কি কাজ করে, হিমোগ্লোবিনের নরমাল রেঞ্জ কি। ঠিক আছে, আবার চিন্তা করেন আপনি দিচ্ছেন কি সিরাম ক্রিয়েটিনাইন, তাহলে কি সিরাম ক্রিয়েটিনাইন কোথায় থাকে? আগে তো স্যার মানে তো ব্লাডের টেস্ট, কিডনি টেস্ট আছে। কিডনি টেস্ট, সিরাম ক্রিয়েটিনাইন থাকে কোথায়? আপনারা যে চিন্তা করেন না তার প্রমাণ আমি তো বলে দিচ্ছি, সিরাম ক্রিয়েটিনাইন, তাহলে এটা সিরামে থাকে। সিরাম কি? দেখেন আপনার ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার আর এই সেমিস্টারের মধ্যে পার্থক্য কি? শব্দগুলা শুনলে আপনার ব্রেন খালি আপনার ওই জায়গায় নিয়ে যাবে, কিন্তু ওইখানে ভালো করে না পড়ার কারণে আর আগাইতে পারবেন না। ঠিক আছে, এখন যে শব্দগুলা শুনবেন, নতুন কিছু শব্দ তো যোগ হবে, কিন্তু পুরান শব্দগুলা বারবার আসবে। যখন পুরান শব্দগুলো বারবার আসবে তখন আপনার কি ব্রেন আপনাকে ওইখানে নিয়ে যেতে যাবে, যে সিরাম কোথায় পড়ছেন, প্লাজমা কোথায় পড়ছেন, হিমোগ্লোবিন কোথায় পড়ছেন। বাট ওই যে পড়া না থাকার কারণে কি একটা নির্দিষ্ট জায়গায় যায় আটকে যাবে, আর যার পড়া আছে সে কি রিকল করতে পারবে। ঠিক আছে, তবে মনে রাখতে হবে যে ক্লাস মিস করা যাবে না, কারণ যে ক্লাসে যে টেস্টগুলো বা যে ইয়াগুলো পড়ানো হবে, আজকে ক্লাসে আসছি কোনো গুরুত্বপূর্ণ কথা নাই, বাট 2-4টা কথা হতে পারে কি আপনার জন্য গুরুত্বপূর্ণ, তাই না? চেষ্টা করতে হবে যত সম্ভব ক্লাস করার জন্য। ঠিক আছে, সময়ের স্রোত এটাই বলে যে ক্লাস না করে পরীক্ষা না দিয়ে কিভাবে পাস করা যায়, অটো পাস। বাট এই স্রোতে যদি আপনারা চলেন, লস কিন্তু আমাদের না, আমাদের সব সময় লাভ। অটো পাস দিলে আপনার পিছনে আমার খাতাটাও খরচ করতে হয় না, কিছুই না, মেধাও খরচ করতে হয় না। আপনার কষ্ট হয় না, মেধাও খরচ করতে হচ্ছে না। জাস্ট
আসবেন, যাবেন আর পাস করবেন, বাট এই পাশে মেডিকেলে কোনো লাভ হবে না। ঠিক আছে, আমার কথা হচ্ছে যে আপনি প্রথম দিন যা ছিলেন তা থেকে দ্বিতীয় দিন কিছু জানেন কিনা, দ্বিতীয় দিন যা পড়ছেন তা থেকে তৃতীয় দিন কিছু জানেন কিনা, তৃতীয় দিন যা পড়ছেন ওইটাই ডেভেলপ হবে কোথায়, চতুর্থ দিনই। যদি আপনার প্রতিদিন ডেভেলপ না হয় ডে বাই ডে, আলটিমেট আপনার পড়াশোনা কি হচ্ছে না কিছু। তাহলে দেখেন ফার্স্ট সেমিস্টারে আপনি জানছেন কিছু, তাই না, যাই জানেন কিছু তো জানছেন, ফার্স্ট সেমিস্টারে কি পড়ছেন এটা তো জানেন, সেল কি টিস্যু কি কিছু তো ধারণা হয়েছে। মানে বেসিক তো তার মানে ফার্স্ট সেমিস্টার করার আগে তো এই ধারণাটা ছিল না। সেকেন্ড সেমিস্টারে এসে রোগ পড়লেন, তাহলে আমি যদি কিছু রোগ ধরি ডাইরেক্ট কিছু না পারলেও বুঝবেন যে কি পড়ছিলাম কোনো এক কালে। ঠিক আছে সানোয়ার সাহেব, বলেন তো গাউটি আর্থ্রাইটিস কোন সিস্টেমের রোগ? গাউটি আর্থ্রাইটিস কোন সিস্টেমের রোগ? এটা তো স্যার গিটের রোগ। হুম, গিটের আরে তাহলে কেমনে হবে? গেটোবাত স্যার, গেটোবাত কোন সিস্টেমের রোগ? স্যার ওই যে মানে অর্থোপেডিক্সের ওই মানে যেটা স্যার রোগটা কেন হয়? ঠান্ডা থেকে স্যার বেশিরভাগই স্যার আপনার যেমন যদি পায়ে হয় মানে ঠান্ডা থেকে আস্তে 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 মানে বেশি হয় তখন বাতের সিস্টেম যেটা মানে অর্থাৎ ইউরিক অ্যাসিড স্যার যদি বেশি মানে Uric acid এর স্যার বেশি বাদামি স্যার কারণে যদি হয় স্যার এটা। ই হয় মানে আস্তে আস্তে বোঝা যায় বা যে ওখানে আচ্ছা, তাহলে যদি আপনি বুঝেন যে গাউটি আর্থ্রাইটিস হয় ইউরিক অ্যাসিডের কারণে, তাহলে প্যাথোলজিক্যাল টেস্ট কি দিবেন? এই সিরাম ইরিগেশন স্যার ওখানে দিতে হবে, ব্লাডও দিতে হবে, ইউরিন দিতে হবে, তাই না? মানে অন্য যে টেস্টই দেন এই টেস্ট কি কনফার্ম থাকবে হ্যাঁ সিরাম ইউরিক অ্যাসিড। তাহলে গাউটি আর্থ্রাইটিস ডিটারমিনেশনের জন্য মেইন টেস্ট কোনটা? সিরাম ইউরিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে সিরাম ইউরিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড কি জিনিস, কিভাবে তৈরি হয়, এর সাথে কি ইউরিক অ্যাসিডের নরমাল রেঞ্জ কত, ইউরিক অ্যাসিড কোন কোন রোগে বাড়ে কোন কোন রোগে কমে, এই জিনিসগুলো কি করতে হবে। আবার স্যার মানে এইজেরও তো ব্যাপার আছে, যে অর্থাৎ এই এইজে স্যার মানে এত রেঞ্জ বাড়তে পারে আবার কমতে পারে তাই না, এই যে বিষয় আছে তো। স্যার ঠান্ডা থেকে ইউরিক অ্যাসিড হয় এই কথা কখনোই বলা যাবে না, ঠিক আছে। আচ্ছা দেখেন, প্যাথোলজিক্যাল টেস্টে আমরা বেশ কিছু ফ্লুইড ব্যবহার করি, এর ভিতরে যে ফ্লুইডটা সবচেয়ে ইম্পর্টেন্টলি ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি ব্লাড। দেখেন প্যাথোলজির প্রায় 70% এর উপরের টেস্ট কি ব্লাড রিলেটেড। এনারা ইউরিনই দেয় প্রসেস তাহলে প্যাথোলজির অ্যাপ্রক্সিমেট কি প্রায় 70% এর উপরে টেস্ট কি ব্লাড রিলেটেড, ঠিক আছে। এখন ব্লাড রিলেটেড টেস্টগুলো যখন আমরা শুরু করব, প্রথম এবং ফার্স্ট টেস্টে কি চলে আসবে? সিবিসি সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট। ব্লাড কাউন্ট। তাহলে সিবিসি ফুল মিনিং কি? কমপ্লিট ব্লাড কাউন্ট। একটা টেস্ট আজকে আমরা শুরুতেই করি আর কি। ঠিক আছে, সিবিসি বলতে আমরা যা বুঝি সেটা হচ্ছে কি কমপ্লিট ব্লাড কাউন্ট। এই কমপ্লিট ব্লাড কাউন্ট বলতে কি বুঝায়? আমরা অলমোস্ট কি ব্লাড কিন্তু পড়ে আসছে, এই সবগুলো জিনিস আমাদের জানা, এখন শুধু কি সাজানো, রিঅ্যারেঞ্জ করে কি সাজানো, ঠিক আছে। তাহলে দেখেন যখন আপনি সিবিসি টেস্ট করতে দিবেন, সিবিসি টেস্ট অনেক রোগ সম্পর্কে আপনাকে ডাইরেক্টলি বলবে এই রোগটা হয়েছে এই রোগটা হয় নাই, সিবিসি আপনাকে অনেক রোগ সম্পর্কে ধারণা দিবে, এই রোগটা এই টাইপের, এই রোগটা এই টাইপের। তাহলে সিবিসি টেস্টের রিপোর্ট যখন আমি দেখব, কোন কোন জিনিস দেখব, ওই টেস্টের ভিতরে কি কি থাকে আমার মুখস্থ রাখতে হবে। ওকে, তাহলে আমি দেখি সিবিসি টেস্টের মধ্যে মূলত কি কি জিনিস থাকে দেখার মতো। এক নম্বর জিনিস কি, সিবিসিতে প্রথম যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে হিমোগ্লোবিন পার্সেন্টেজ। তাহলে সিবিসির প্রথম বিষয়টাই কি হিমোগ্লোবিন পার্সেন্টেজ। সিবিসি টেস্ট বা কমপ্লিট ব্লাড কাউন্ট করতে হলে আপনাকে অবশ্যই হিমোগ্লোবিনের রেঞ্জ কি জানতে হবে। হিমোগ্লোবিন পার্সেন্টেজ বা এইচবি পার্সেন্টেজ।
ওকে, আমরা হিমোগ্লোবিন পার্সেন্টেজ এইভাবে লিখতে পারি, হিমোগ্লোবিন দিয়ে কি পাশে পার্সেন্টেজ দিয়ে দিলেই হয়ে গেল। ঠিক আছে, তাহলে সিবিসি প্রথম টেস্টের নাম কি? হিমোগ্লোবিন পার্সেন্টেজ। 2 নাম্বার টেস্ট হচ্ছে কি? টোটাল কাউন্ট বা টিসি। তাহলে হিমোগ্লোবিন পার্সেন্টেজের পরে 2 নাম্বার যে টেস্টটা পড়ে সেটার নাম কি? টোটাল কাউন্ট। টোটাল কাউন্ট বা টিসি। এখানে টোটাল কাউন্টে যে বিষয়গুলো থাকবে, টিসি অফ আরবিসি, টিসি অফ ডাব্লিউবিসি, টিসি অফ প্লাটিলেট, ঠিক আছে, টোটাল কাউন্ট অফ আরবিসি, টোটাল কাউন্ট অফ ডাব্লিউবিসি, টোটাল কাউন্ট অফ প্লাটিলেট। টোটাল কাউন্ট অফ আরবিসি, টোটাল কাউন্ট অফ ডাব্লিউবিসি, টোটাল কাউন্ট অফ প্লাটিলেট, তাই না? তাহলে আমরা আরবিসি জানি, আরবিসি পড়ছি, আরবিসির কাজ জানি, তাই তো? ডাব্লিউবিসি পড়ছি, ডাব্লিউবিসির কাজ জানি, তারপরে কি প্লাটিলেট পড়ছি, প্লাটিলেটের কাজ জানি, তাই না? তাহলে 1 নাম্বার টেস্ট হচ্ছে সিবিসি তে হিমোগ্লোবিন পার্সেন্টেজ। আপনি যখনই সিবিসি রিপোর্ট দেখবেন এগুলো কি থাকবে? হিমোগ্লোবিন পার্সেন্টেজ। 2 নাম্বার কি থাকবে? টোটাল কাউন্ট। ওকে, 3 নাম্বার ঠিক আছে, নাম্বার 1 হচ্ছে হিমোগ্লোবিন পার্সেন্টেজ, নাম্বার 2 হচ্ছে টোটাল কাউন্ট। টোটাল কাউন্ট। এখানে আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটিলেট। 3 নাম্বার হচ্ছে ডিফারেনশিয়াল কাউন্ট। ডিফারেনশিয়াল কাউন্ট বা ডিসি। ডিফারেনশিয়াল, DIFFERENCIAL, ডিফারেনশিয়াল কাউন্ট বা ডিসি। আমি যদি ডিসি বলি তাহলে কি বোঝায়? আমরা জানি যে আমাদের যে লিউকোসাইট আছে, তাই না? লিউকোসাইটটাকে কয়টা ভাগে ভাগ করা যেত? 2টা ভাগে। কি কি? লিউকোসাইট, ডব্লিউবিসি হচ্ছে লিউকোসাইটকে 2টা ভাগে ভাগ করা হতো। কি কি? পারতে হবে, এই ক্লাসে না পারলে কেমনে হবে? এই গ্রানুলোসাইট, গ্রানুলোসাইট, গ্রানুলোসাইট। এই গ্রানুলোসাইট আছে কয়টা? 2টা। লিম্ফোসাইট, মনোসাইট, আর এখানে আছে 3টা, নিউট্রোফিল, ইসোনোফিল, ব্যাসোফিল। ঠিক আছে, তার মানে দেখেন ওই ঘুরে ঘুরে একই পড়া বারবার আসবে। সো ওইখানে যারা ভালো করে পড়েন নাই তাদের জন্য ঝামেলা। তাহলে আমরা যখন ডিফারেনশিয়াল কাউন্টে যাব তখন কি হবে? ডিসি অফ নিউট্রোফিল, ডিসি অফ ফিল, ডিসি অফ basophil, DC of monocyte, DC of lymphocyte। তাহলে ডিফারেনশিয়াল কাউন্টের ভিতর কি কি আছে? ডিফারেনশিয়াল কাউন্ট অফ নিউট্রোফিল, ডিফারেনশিয়াল কাউন্ট অফ ইসোনোফিল, ডিফারেনশিয়াল কাউন্ট অফ কি? ব্যাসোফিল, মনোসাইট এবং লিম্ফোসাইট। বাপের নাম ভাঙাতে হবে স্যার, নাম জানবেন, বাপের নাম বলতে হবে। ইওসিনোফিল, হ্যাঁ ইসোনোফিল, ইওসিনোফিল, হ্যাঁ বা ইসোনোফিল। ওকে, এরপরে কি আছে? লাস্ট টেস্ট, 4 নম্বর টেস্টটা হচ্ছে ইয়েস স্যার, ইরাইথ্রোসাইট, সেডিমেন্টেশন রেট।
ইলেকট্রোসাইট সেডিমেন্টেশন রেট। এই চারটা হচ্ছে বেসিক টেস্ট, একদম কম্পালসারি কি এই চারটা টেস্ট থাকবে একটা সিবিসি রিপোর্টের ভিতরে। এখন কখনো কখনো এরকম দেখা যায় যে টেস্ট এরকম করে দিছে সিবিসি স্পেশাল ইএসআর, কখনো এইভাবে দিতে পারে। মানে ইয়ে স্যার এখানে একসাথে সিবিসির সাথে এসে দিয়ে দেয়। না না, তখন এইভাবে দিয়ে দেয়। এইভাবে যদি দেয় এটা কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে আপনি সিবিসি টেস্টের ইএসআরটা শুধু করবেন, তখন কি করবে? এইটুকু করবে শুধু। যদি আমার শুধু ইএসআরটা দরকার থাকে তাহলে আমি কি করব? আমি সিবিসি শুধুমাত্র কি সিবিসি স্পেশালি টিসি অফ প্লাটিলেট, প্লাটিলেটের টোটাল কাউন্টটা করতে পারি, কাউন্টটা অথবা শুধু প্লাটিলেট কাউন্ট দিলে লেখা হয়ে যায়। তো সিবিসি করলে তুই এসআর তো এর লগে আয় করে। আমি তো বললাম সিবিসি করলে তো শুধু ইএসআর আসবে না, সিবিসি করলে ডিফারেন্সিয়াল কাউন্ট আসবে, টোটাল কাউন্ট আসবে, হিমোগ্লোবিন আসবে, সবই আসবে না। এখন আমার যদি সবগুলো দরকার না থাকে, আমার শুধু কি দরকার? প্লাটলেট দরকার, শুধু কি দরকার? হিমোগ্লোবিন দরকার। তখন আমরা এইভাবে লিখতে পারি যে হিমোগ্লোবিনটা সিবিসি টেস্টের মধ্যে, তাই না? জি স্পেশালি সিবিসির মধ্যে কোনটা করবে? ইয়েস স্যার, হিমোগ্লোবিনটা করবে। সিবিসি ঠিক আছে? স্পেশালি ওই যে ওইটা কি লেখছে আবার আলাদা শুধু আলাদা করা যায় না। হ্যাঁ, হিমোগ্লোবিন দিলেও হয়ে যাবে, এইচবি এরপর আছে ইয়েস শুধু হিমোগ্লোবিন পার্সেন্টেজ লিখে দিলে হবে। আমরা সিবিসিটা কেন বলতেছি? সিবিসি হচ্ছে একটা ইউনিক প্যাথোলজিক্যাল টেস্ট। ইউনিট বলতে কি, একটা টেস্টের মধ্যে অনেকগুলা টেস্ট আছে। এখন আমার যদি দরকার থাকে যে আমি সিবিসি দিব না, তাহলে আমি সবগুলো আলাদা করে লিখে দিতে পারি। হিমোগ্লোবিন, টিসি, ডিসি, ইএসআর আলাদা করে লিখে দিলেও কি হবে? সিবিসির মধ্যে চারটা আলাদা। তাই না? স্যার আর যদি সিবিসি লেখেন তাও কি এই চারটাই বোঝাবে? তাহলে সিবিসি লেখাটা সহজ না? সাইডের স্যার হিমোগ্লোবিন, ইলেকট্রোসাইট সেডিমেন্টেশন রেট, এসিডিআই, সেডি এমইএন মানে কি তলানি পড়া, আচ্ছা সেডিমেন্টেশন, সেডিএমইএনটিএটিআইওয়াই, সেডিমেন্টেশন রেট। সিবিসির মধ্যে চারটা টেস্ট আসছে তাই না স্যার? এটা কি স্যার চার মানে সিবিসি হচ্ছে একটা ইউনিক প্যাথোলজিক্যাল টেস্ট, ঠিক আছে? ওই টেস্টের আন্ডারে কি এরকম চারটা টেস্ট কমনলি করা হয়, তাহলে ওই চারটা টেস্টকে একত্রে বলা হয় কি? সিবিসি। এটাকে রুটিন এক্সামিনেশন অফ ব্লাডও বলা যায়, ঠিক আছে? আমি যদি বলি আরই, হ্যাঁ, রুটিন এক্সামিনেশন অফ ব্লাড, তাহলে ব্লাডের এই রুটিন টেস্টটার নামই কি? কমপ্লিটলি যদি বলি সিবিসি, ঠিক আছে? আমরা ইউরিনের রুটিন টেস্ট করি, স্টুলের রুটিন টেস্ট করি না? ব্লাডের যদি রুটিন চেক আপ করি, ব্লাডের রুটিন চেক আপ করলে যে টেস্টটার নাম আসে সেটার নাম কি পড়ে? সিবিসি। তাহলে সিবিসি বলতেই বোঝায় রুটিন চেক আপ অফ ব্লাড, তাই না? ব্লাডের রুটিন চেক আপ, অথবা সিবিসি বলতে বোঝায় হিমোগ্লোবিন, টিসি, ডিসি, ইএসআর। মাঝখানে আর অনেক জিনিস কি থাকে, কিন্তু কি মূল ফোকাস কোনটা? এই চারটা টেস্ট, ঠিক আছে? আমরা যখন সিবিসি রিপোর্ট দেখি তখন কি এই চারটা টেস্টের দিকে সবসময় গুরুত্বটা বেশি থাকে। ক্লিয়ার কি না? তাহলে সিবিসির ভিতর টেস্ট কয়টা আছে? মূলত মেইনলি চারটা। কি কি টেস্ট? হিমোগ্লোবিন, টোটাল কাউন্ট, ডিফারেন্সিয়াল কাউন্ট আর ইয়েসআর। টোটাল কাউন্টের ভিতর কি কি আছে? টোটাল কাউন্ট হচ্ছে আরবিসি, ডব্লিউবিসি, প্লাটিলেট। প্লাটিলেট আর ডিফারেন্সিয়াল কাউন্ট, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, লিম্ফোসাইট, মনোসাইট। লিম্ফোসাইট, মনোসাইট। ওকে। ক্লাসে স্টুডেন্ট না থাকলে পড়ার মজা লাগে। এই পড়াটা যদি খালি নেক্সট ক্লাসে আমার কেউ পড়াইতে বলে, স্যার আমাদের কেউ বলবে না সামনের বাইটা আছে ঠিক আছে? আপনাদের টোটাল আমরা প্রায় 15, 16, 17 জন স্টুডেন্ট এক করে এই ব্যাচটা চালু করছি, স্যার আমাদের ব্যাচে কিন্তু বললে আমাদের বড় ভাই ঠিক আছে? আমাদের তাই অ্যাপ্রক্সিমেট আমাদের 17 জন স্টুডেন্ট এক করে আমরা ব্যাচ চালু করছি, তার মানে কিন্তু ব্যাচ আরো দেরিতে চালু হইতো, ঠিক আছে? বাট মোটামুটি ভাবে দুই ব্যাচ থেকে 302 থেকে 3 জন না 4 জন আছে, ঠিক আছে? আপনারা 301 থেকে 7 জন না 8 জন আছে, ঠিক আছে? 303 এর একজন আছে। 3 এর কে এটা? 303 এর হচ্ছে নিলয়, শনিবার ক্লাস করতে পারবেন না কেন? মৌমার সাথে যোগাযোগ হয়েছে, আমি বলছিলাম যে নাম্বার এসে দাও, স্যার ওই যে আপনার নাম্বার দিয়েছিলাম ক্লাসে বসে এসে। আপনাদেরই ক্লাস 3টা থেকে শুরু হওয়ার কথা না? এটা তো স্যার আমি জানি না, আসলে আমার তো জানানো হয়নি।
এখানে তো আমরা দেখছি অনেক কোনো জায়গায় চিনা জানা আমরা ফোন দেয় নাই হ্যাঁ ফোন দেয় নাই আমরা স্যার না কি বলছে স্যারে তো ফোন দিয়েছে আচ্ছা সমস্যা নাই হয়তো বা মিসগাইড ঠিক আছে অবশ্যই স্যারের গ্রুপে জানেন স্যার বেটার তাহলে স্যার আমারে দিছিলেন 2 বার না আমাদের উচিত ছিল আরেকটা জিনিস করা, সেটা হচ্ছে গ্রুপে জানাই দেওয়া, তাই না? হ্যাঁ গ্রুপে স্যার ওই যে মেসেজ না আমি ইয়া করছিলাম কেউ কিছু কয় নাই পরে ক্লাস শুরু বললে একটা বলে দিছিলাম যাই হোক আমি তো জানি যে সবাই শুরু করতে আচ্ছা যেটাই হোক, এখন দেখেন মিসগাইড যখন আমরা সিবিসি রিপোর্টটা দেখতেছি, ঠিক আছে, যখন আমরা সিবিসি রিপোর্টটা দেখতেছি, সিবিসি রিপোর্টের ক্ষেত্রে প্রথমে যেটা আছে হিমোগ্লোবিন পার্সেন্টেজ, তাই না? হিমোগ্লোবিন পার্সেন্টেজটার ক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে হিমোগ্লোবিন পার্সেন্টেজ আমাকে বলে দিবে যে এই রোগীটার কি হিমোগ্লোবিন কম বা বেশি আছে কিনা। হিমোগ্লোবিনে কত 14 থেকে 18 এর মধ্যে ছেলেদের থাকার কথা, মেয়েদের কত 12 থেকে 16 এর মধ্যে গ্রাম পার ডেসিলিটারে কি গ্রাম পার ডেসিলিটার থাকার কথা, তাই না? এখন কারোর যদি হিমোগ্লোবিন 14 বা 12 কম হয়, হিমোগ্লোবিন যদি কি মনে করেন 11 আছে 10 আছে, ঠিক আছে, হিমোগ্লোবিন যদি 10 থাকে এটা একটা রোগকে ইন্ডিকেট করবে, নাম কি? অ্যানিমিয়া। ঠিক আছে, রক্ত স্বল্পতা। তাহলে সিবিসির প্রথম টেস্টই বলে দিবে কি আপনার শরীরে রক্তের কোয়ালিটি ভালো আছে কি খারাপ আছে, রক্ত স্বল্পতা আছে কিনা। আবার যদি দেখেন কি এটা বেশি আছে, সাধারণ সচরাচর বেশি দেখা যায় না, 19 আছে, তাহলে এটাকে কি বলবেন? পলিসাইথেমিয়া। ঠিক আছে, হিমোগ্লোবিনের পরিমাণ নরমাল রেঞ্জ থেকে বেড়ে যাওয়াকে কি বলা হয়? পলিসাইথেমিয়া বলা হয়। তাহলে সিবিসি রিপোর্টের প্রথম যে টেস্টটা আছে, প্রথম এই টেস্টটা আপনাকে বলে দিবে আপনার শরীরে রক্ত রিলেটেড বিষয়গুলো কি ঠিক আছে কিনা। কারণ রক্তের সাথে আমরা বলতেছি কি রক্ত হচ্ছে বডির সবচেয়ে ভাইটাল সাইন, তাই না? রক্ত হচ্ছে বডির সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ফ্লুইড, যে ফ্লুইডের মাধ্যমে কি আমাদের দেহে যাবতীয় কার্যাবলীগুলো কি হয়, ম্যাক্সিমাম কার্যাবলীগুলো কি হয়, নিয়ন্ত্রিত হয়। আমাদের হরমোন বলেন বা আমাদের অক্সিজেন বলেন, নিউট্রিশন বলেন, এগুলো কি প্রত্যেকটা কোষকলা পৌঁছে কিভাবে? রক্তের মাধ্যমে, তাই না? তাহলে রক্তটা আমাদের বেঁচে থাকার একটা কি গুরুত্বপূর্ণ ফ্লুইড। হ্যাঁ, এখন এই রক্তের উপাদানগুলো ঠিক আছে কিনা এটা কিন্তু বোঝাচ্ছে যে আপনি সুস্থ না অসুস্থ আছেন। রক্তের উপাদান যখনই ঠিক থাকবে না তখনই কি আপনি সুস্থ নাই। স্যার 10 এর নিচে নাম হচ্ছে অ্যানিমিয়া হ্যাঁ, রক্ত 10 এর নিচে নামলে আমরা বলছি নরমাল রেঞ্জ। আপনার যদি 13 থাকে তাহলে আপনার অ্যানিমিয়া, মাইল্ড অ্যানিমিয়া। অ্যানিমিয়া আমরা ক্লাসিফিকেশন করছি না? জি বলেন সাজন সাহেব, বলেন অ্যানিমিয়া কত প্রকার? আপনি বলেন সানোয়ার সাহেব, অ্যানিমিয়া কত প্রকার? রক্তশূন্যতা এখন কিন্তু রোগটা পারলে খুব মেজাজ খারাপ হবে যদি ক্লাসের মধ্যে রোগ ধরি, কারণ রোগ তো আসবে। প্রত্যেক প্যাথোলজি আমরা কিসের জন্য করতেছি? রোগের জন্য না? রোগগুলো সেকেন্ড সেমিস্টার পড়ায় নিয়ে আসছি, ঠিক আছে? এখন রোগ কিন্তু পারতে হবে, আপনি রোগ না পারলে কোনো লাভই নাই এখন, ঠিক আছে? কারণ আমরা বলতেছি রোগ নির্ণয়ক বিদ্যা। প্যাথোলজি মানে কি? রোগ নির্ণয় বিদ্যা, যে বিদ্যার মাধ্যমে আপনি রোগ নির্ণয় করবেন। এখন রোগ নির্ণয়, রোগ কাকে বলে এটাই জানেন না, রোগের কি আছে এটাই জানেন না, তাহলে রোগ নির্ণয় করে আপনার কি হবে? ঠিক আছে, আমরা এখন কি দেখতে চাচ্ছিলাম? এখন দেখতে চাচ্ছিলাম সিবিসি তে আমরা আসলে দেখি কি, সিবিসি তে আমরা কোন জিনিসগুলো খেয়াল করি। তাহলে সিবিসি তে প্রথমে আমরা খেয়াল করি কি হিমোগ্লোবিন। কিসের জন্য খেয়াল করি? অ্যানিমিয়া আছে অ্যানিমিয়া আছে কিনা, ঠিক আছে, পলিসাইথেমিয়া আছে কিনা, ঠিক আছে। এখন একজন রোগীর পাওয়া গেল কি তার 10 আছে, তাহলে তার কি আছে? অ্যানিমিয়া আছে। তাহলে হিমোগ্লোবিন দেখে আমি কি বুঝলাম যে তার শরীরে কি আছে? অ্যানিমিয়া আছে। এখন কথা হচ্ছে হিমোগ্লোবিনের পরে আরো কয়েকটা টেস্ট আছে না? কি আছে? টিসি, টিসি আছে, তাই তো? টিসি অফ আরবিসি, টিসি অফ ডব্লিউবিসি, টিসি অফ প্লাটিলেট, টিসি মানে কি স্যার? টোটাল কাউন্ট, ঠিক আছে, টোটাল কাউন্ট অফ আরবিসি, টোটাল কাউন্ট অফ ডব্লিউবিসি, টোটাল কাউন্ট অফ প্লাটিলেট। এখন কথা হচ্ছে আমি আপনাকে বললাম টিসি, যখন আপনি বুঝলেন একটা মানুষের হিমোগ্লোবিন কম আছে তাহলে আপনাকে টিসি তে চলে আসতে হবে। টিসি তে এসে আপনি কি দেখলেন? আরবিসির পরিমাণ কি কম, ডব্লিউবিসি এবং প্লাটিলেট নরমালের তুলনায় কি নরমালি আছে, কোনো ঝামেলা নাই। তাহলে এটা আমরা কি বুঝবো? অ্যানিমিয়া এটা আমরা অ্যানিমিয়া বলবো। এটা অ্যানিমিয়াটা আরো কনফার্ম হওয়া গেল কোথায়? টিসি তে এসে, ঠিক আছে, কারণ আরবিসির পরিমাণ কমে গেছে, ডব্লিউবিসি প্লাটিলেট কি আছে নরমাল আছে। এখন আমি যদি দেখি ডব্লিউবিসিও কমে গেছে, প্লাটিলেটও কি হয়েছে? কমে গেছে। কমে গেছে, তাহলে কি বুঝবো?
অ্যানিমিয়া কত প্রকার? প্লাস্টিক Aplastic anemia। তার মানে কি? আয়রন ডেফিসিয়েন্সি। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, তাই না? অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার ক্ষেত্রে আমরা কি পড়ছি? সবকিছু স্যার আপনার ইয়ে হয়ে যাবে, কমে যাবে, ভেঙে যায়। কি ভেঙে যায়? আচ্ছা, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া তো প্রবলেম কোথায় থাকে? অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া আমরা তিনটা অ্যানিমিয়ার পার্থক্য বলা যায় আরবিসি আপনাদের? থাকে। আরবিসি তো থাকে দেখুন অ্যানিমিয়া। আরবিসি গুলো ভেঙে যায়। আরবিসি গুলো ভেঙে গেলে কি হয়? বোন মেরু ডিফেকশন হয়ে আপনার হ্যাঁ। হয়ে যায়। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার প্রবলেম হচ্ছে বোন মেরুতে। বোন মেরু। বোন মেরু কাকে বলে? রাজন সাহেব বলেন, হোয়াট ইজ বোন মেরু? বোন মেরু হচ্ছে যেখানে রক্ত তৈরি হয়। যেখানে আরবিসি রক্ত তো তৈরি আরবিসি হয়। তৈরি হয়। এটা কি বোন মেরু বলে না? যেখানে আরবিসি তৈরি হয়, এখানে বোন মেরু বলে। বোন মেরু সংজ্ঞা কি? হোয়াট ইজ বোন মেরু? বলেন স্যার আপনি, বোন মেরু কাকে বলে? কামাল হোসেন, বোন মেরু স্যার, বোন মেরু কাকে বলে? স্যার, বোন মেরু বোন মেরু স্যার আপনার হচ্ছে বোন মেরুটা হচ্ছে হলো ব্লাড সেলের যে আপনার প্রোডাকশন যে ব্লাড সেলের প্রোডাকশন তো বোন মেরুর ফাংশন, তাই না? বোন মেরু বলে কাকে? বোন মেরু বাংলা কি? অস্থি মজ্জা। বোন মেরুর বাংলা কি? অস্থি মজ্জা। তাহলে বোনের ভিতরে একটা ক্যাভিটি থাকে, তাই না? ছিদ্র থাকে। এই ক্যাভিটির নাম কি? বোন ক্যাভিটি। বোন ক্যাভিটির মধ্যে যে সফট কানেকটিভ টিস্যুটা থাকে, এটার নাম কি? বোন মেরু। বোন মেরু কত প্রকার? ইয়েলো বোন মেরু আর দুই প্রকার, রেড বোন মেরু, ইয়েলো বোন মেরু। রেড বোন মেরু থেকে তৈরি হয় কি? আরবিসি। ইয়েলো বোন মেরু থেকে কি তৈরি হয়? ডাব্লিউবিসি। রেড